আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ফ্লোর প্ল্যান কমপ্লিট করছিলাম। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ফার্নিচার বসানো এবং সেটা হ্যাচ বসানো এসব বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা। তো আমরা প্রথমে ফার্নিচার লেআউটটা বসাই ফ্লোর প্ল্যানের মধ্যে। আমাদের প্রথম ছিল কি লেআউট প্ল্যান অফ গ্রাউন্ড ফ্লোর। এবং গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমরা আমাদের চাহিদা ছিল একটা বেডরুম থাকবে, আর একটা এই বেডরুমের সাথে কি কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম, আবার একটা কমন বাথরুম থাকবে, আবার ড্রয়িং রুম থাকবে, আর ডাইনিং থাকবে, আর কিচেন থাকবে। তো ফার্নিচার লেআউটের ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন, মানে দিকটা আপনারা মাস্ট বি মাথায় রাখতে হবে। কারণ দিকের উপর নির্ভর করে আবার ফার্নিচার লেআউটটা করতে হবে। তা আমরা সচরাচর যে মানে রয়েছে মানে বেড যখন বসাই, তখন আমরা চেষ্টা করব মানে পশ্চিম দিকে যার থেকে মাথা থাকে ওই জিনিসটা আমরা মানে প্রথম ফলো করব। তারপরে যদি দেখা যাচ্ছে না আমার রুমের রানসাঙ্গিকে দিক অন্য দিকেও মানে মাথা দেওয়ার পজিশন করতে হয়, সেক্ষেত্রে আপনি করবেন। তবে প্রাধান্য দিবেন পশ্চিম দিকে যাতে মাথা দেওয়া যায়। তাছাড়া উত্তর দক্ষিণেও দেওয়া যায়, কিন্তু আপনি যখন টয়লেটের ফিচার বসাবেন সেক্ষেত্রে মাস্ট মনে রাখবেন কি মানে পূর্ব পশ্চিমে কোনোভাবেই মানে যে আমাদের এই বাথটাবটা ওই জিনিসটা যার থেকে না হয়, পূর্ব পশ্চিম ছাড়া যে উত্তর দক্ষিণ বরাবর যার থেকে থাকে এটা মানে মাস্ট লাগবেই। ওটার কোনো ওয়ে নাই, মানে পূর্ব পশ্চিমে কোনোভাবেই মানে বাথটাব বা যে টয়লেটের যে ইয়াগুলো ফিচার গুলো এই জিনিসগুলো পূর্ব পশ্চিমে মুখ দিয়ে কখনোই মানে এটা বসানো পসিবল হবে না। সেক্ষেত্রে আপনার পজিশন কোনো অবস্থাতেই মানে গ্রহণযোগ্য না। আপনি উত্তর দক্ষিণ ফিক্স করে আপনার ফার্নিচার বসাইতে হবে, ফিচার গুলো বসাইতে হবে টয়লেটের ক্ষেত্রে। তো আমরা ফার্নিচার বসানোর জন্য আমরা কপি করে নিই, আমার রেডি করা আছে। তো আপনারা যখন ফার্নিচার লেআউট করবেন তখন এই ফার্নিচার গুলো আপনারা চাইলে অনলাইন থেকে মানে এই যে ক্রোমে যদি আপনি লেখেন ফার্নিচার ক্যাট ব্লক অথবা ফার্নিচার ডিডব্লিউজি ফাইল, সেক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে ক্যাট ফাইল ডাউনলোড দিতে পারবেন। তবে আমরা ফার্নিচারের মানে বেডের সাইজ স্ট্যান্ডার্ড আপনারা স্কেল করে ছোট বড় করার দরকার নেই, আপনারা একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে নেবেন। আমরা জানি কি মানে বেড সচরাচর ছিল মানে ওয়াইড বরাবর আপনার 5.5 ফিট, আর আপনার লম্বা বরাবর 6.5 ফিটও দিতে পারেন, 6 ফিটও দিতে পারেন, বা 7.5 ফিটও দিতে পারেন। কিন্তু এর ভিতরেই থাকবে, 7.5 ফিটের বাহিরে যাওয়ার কোনো যুক্তি নেই। আর আপনি ওয়াইড মানে 5.5 ফিটই রাখতে পারেন স্ট্যান্ডার্ড নিয়ে। তো সেক্ষেত্রে আমরা এই বেডটা কপি করে নিই। আর বেডের মানে দুই পাশে আপনি ইচ্ছা করলে বেড সাইড টেবিল দিতেও পারেন, আপনার যদি জায়গা না থাকে তাহলে এক পাশে দিবেন, অপর পাশ থেকে আপনি দিল্লিতে দিবেন। সেক্ষেত্রে আমার একটা আছে সেটা কি মানে দুই পাশে এই যে দুই পাশে বেড সাইড টেবিল, আর আরেকটা আমার নিতে হইব কি এক পাশে বেড সাইড টেবিল। এখন দেখেন আমার এই একটা বেড আছে, যে বেডের আমার কি পশ্চিম দিকে থেকে এদিক, আর এদিকে পূর্ব। এখন আমি চাইলে এটা পশ্চিম বরাবর দিতে পারি, পশ্চিম বরাবর দিতে পারি, অথবা কি আমি এই পজিশনে আমার একটা বড় একটা ওয়াল আছে, সেক্ষেত্রে ওইটার মধ্যে মাথা রেখে কি মানে উত্তর দক্ষিণে আমি ফিক্স করেও দিতে পারি। এখন এটাই ছিল আপনার মানে রুচির ইচ্ছা। আমার যেহেতু এই ফুল প্ল্যানের মধ্যে ক্লায়েন্টের চাহিদা ছিল যে এই বাথরুমের যে ওয়ালটা আছে ওইটার মধ্যে মানে ওনার যে বেডটা থাকে, সেক্ষেত্রে আমি এটা এই পজিশনে বসাইতে পারি। আমি এটা মুভ করে আমি বসায় দেই। আর ফার্নিচার বসানোর ক্ষেত্রে আপনারা সবসময় ইয়ে রাখবেন মানে 2 থেকে বা 3 ইঞ্চি একটু গ্যাপ রাখবেন, একবারে ওয়ালের সাথে ফিক্স করে রাখার কোনো যুক্তি নাই। সেক্ষেত্রে আপনি এদিক থেকে মনে করেন যে
এদিক থেকে আপনি মানে যেহেতু এদিকে জানালা আছে, এই জানালা যখন আপনার এই ইয়া করবেন, ইন্টেরিয়র যখন কাজ করবেন, অথবা আপনি যখন জানালা বরাবর যখন পর্দা দিবেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, যেটা ইয়া আছে ইন্টেরিয়র যে উপরের দিকে পর্দা দেওয়ার জন্য আলাদা বোর্ড ফিক্স করা হয়, সেক্ষেত্রে আপনি মিনিমাম 4 ইঞ্চি মানে গ্যাপ রাখবেন। আর যদি 6 ইঞ্চি 6 ইঞ্চি রাখেন সেক্ষেত্রে কয়েল, কিন্তু মিনিমাম 4 ইঞ্চির নিচে রাখেন না, কারণ পর্দা যখন আপনি এই খুলবেন লাগাবেন, সেক্ষেত্রে আপনার যদি গ্যাপ না থাকে তাহলে সেক্ষেত্রে মানে পর্দা মানে আপ ডাউন করা সম্ভব হতো না। সেক্ষেত্রে আমি 4 ইঞ্চি রাখি, 4 ইঞ্চি মুখ করে দিলাম। আর এদিক থেকে এদিকে তো আমার মনে করেন যে ওয়াল আছে, ওয়াল থেকে আমি চাইলে 2 ইঞ্চি ও 3 ইঞ্চি দিতে পারি, এটা কোনো প্রবলেম হতো না। এটা 2 ইঞ্চি নিয়ে নিলাম, একটু গ্যাপ রাখলাম। তো আপনারা এই জিনিসগুলো ইনশাল্লাহ যখন আপনি ফার্নিচার লেআউট করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এখানে আমরা বেড বসালাম। তো আমার বাথরুম, তো বাথরুমের ক্ষেত্রে কি আমি ফার্নিচার নিয়ে আসি। এই যে দেখেন এখানে কিন্তু আমার ফার্নিচার আছে কিনা, যেমন এই বরাবর আমি যদি ক্লিক করি, আপনাদের দেখাই ওটা, এখান থেকে মানে আমি এই পজিশন থেকে এটার মতো আছে, এটা তো আছে, এটা এটা আমি কপি করে নেই, এন্টার দিলাম। আপনারা ফার্নিচার আপনাদের ইচ্ছা আঙ্গিকে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। এখন আমার বাথরুমের ক্ষেত্রে আমার টার্গেট কি, মানে আমি কোনো অবস্থাতেই পূর্ব পশ্চিম বরাবর আমি ইয়াগুলো এই বাথরুমের যে ফিচার ওইটা আমি দিতে পারবো না, সেক্ষেত্রে আমার উত্তর দক্ষিণে রাখতে হবে। যেমন আমি বলতেছি, যেমন এটা আমার আছে কি এরকম, আমি এই পজিশনে এটা উত্তর দক্ষিণ আছে এই বরাবর। আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার সম্মুখ থাকবে কি দক্ষিণে, আর পিছন থাকবে উত্তরে, এটা মানে সঠিক। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা ঘুরায় কি আমি এই পজিশনে নিই, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিই, পয়েন্ট বের হয়েছে, আরো এন্টার দিলাম, এফ দিলাম। আপনি যদি এরকম ভাবে বসান সেক্ষেত্রে এফ দিই। আপনি যদি এই পজিশনে বসান তার তার মানে আপনাকে মানে আপনার কাজ তো ভুল হবেই। আর আপনাকে মানে ক্লায়েন্টের কাছে যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের নিজেই বলবো যে না আপনার কোনো সাধারণ নলেজ নাই, যে আপনি পূর্ব পশ্চিম বরাবর কি বাথরুমের ফিচার বসায় রাখছেন। তো এই জিনিসটা আপনার দ্বারা যার থেকে না হয়, এই জিনিসটা সবসময় ইনশাল্লাহ মাথায় রাখবেন। তা আপনি সবসময় কি বাথরুমের ক্ষেত্রে আপনি বেডের ক্ষেত্রে আপনি এটা আপনার সুবিধা অনুযায়ী দিতে পারেন, এটা মেজর কোনো ইয়া নাই। কিন্তু মানে বাথরুমের ক্ষেত্রে আপনি মানে পূর্ব পশ্চিম দিকটা মাস্ট মানে মাথায় রাখবেন, তো কোনো অবস্থাতেই পূর্ব পশ্চিম বরাবর যাতে না হয়। এখন আপনার বাথরুমের যখন ফিচার বসাইবেন সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মাপ মনে রাখবেন। যেমন আপনার এখানে আছে কি কলাম আছে, কলাম থেকে মিনিমাম যার থেকে একটা পজিশন দূরে এক্সেল ইন্টার দেই, এক্সেল ইন্টার, এই সেন্টার, আমি এখান থেকে মিনিমাম মনে করেন সেন্টার থেকে এফেক্ট দিলাম যে আমার 9 ইঞ্চি, 9 ইঞ্চি দেই। এখানে এই এই পজিশনে আছে আমার কি 9 ইঞ্চি। আর আবার অফসেট দেই, অফসেট 9, অফসেট 9। তার মানে এটা আপনি মাথায় রাখবেন, এই 9 9 ডাবল দেওয়ার মানে কি আপনার 9 আর 9 কত 18, মানে কি 1.5 ফিট। আপনি সবসময় মাথায় রাখবেন আপনার একটা অংশ থেকে আরেকটা অংশ, যেমন আপনি 1.5 ফিট দূরে এই জায়গায় এই ইয়াটা সেন্টারটা থাকবে, এটা আপনি মনে করেন যে এই 1.5 ফিট দূরে রাখলেন। তার মানে আপনার এদিক থেকে আপনার যখন এই বাথরুমের এটা
দেড় ফিট ধরে বসাইলেন। 1.5 ফিট ধরে বসানোর পরে আপনি যখন এখানে একটা লোক বসবে, তখন যদি 1.5 ফিটের কম হয়, সেক্ষেত্রে তার হাত মানে ওয়ালের সাথে বা এই কলামের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনি মিনিমাম একটা ডিস্টেন্স এ করবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মানে যদি ওয়াল হইতে সেন্টার থেকে এদিকে 9 9 ইঞ্চি, ওইদিকে 9 ইঞ্চি, এরকম ব্যাপারে কিন্তু আপনি মিনিমাম একটা ডিস্টেন্স বজায় রাখবেন যাতে থেকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। আমরা 18 ইঞ্চি দূরে বসাইলাম। বসানোর পরে আমরা এই যে বাথ শাওয়ার যেটা আছে, ওইটা আমরা কপি করে মানে একটা এই ওয়ালের সাথে মিডিল বরাবর বসায় দিই। এক ফিট। আর আছে কি একটা বেসিন আছে, এই বেসিনটা আমরা কি কপি করে মুখ করে এই পাশে বসায় দিই। তবে এই বাথরুমের ফিচার বসানোর ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন। যখন আর্কিটেকচারাল থিমে আপনারা চিন্তা করবেন, তখন আপনারা চিন্তা করবেন যে সব সময়, যেমন এটা কি, এটা হচ্ছে গা বাথ ইয়া করার জন্য, যে মানে টয়লেট ইউজ করার জন্য আমার যে ইয়াটা আছে, তো ওই ফিচারটা আমরা মানে সবসময় চেষ্টা করব এটা একটু ড্রাই জোনের মধ্যে রাখা। আর যেমন এই যে শাওয়ার যেটা আছে ওইটা আমার মানে, যেহেতু এটা পানি মানে সবসময় সেচেতে অবস্থায় থাকবে, এই জিনিসটা শেষের দিকে রাখা যদি পসিবল হয়। আর যদি আপনার মানে রয়েছে যে না এলাইন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার চেষ্টা করবেন যে মানে যে জিনিসটা এসে গা ভিজা থাকবো সবসময়, এই জিনিসটা শেষের দিকে থাকলে কি আপনি যখন বাথরুমে ঢুকবেন, তখন মানে শুকনো জায়গাগুলো এক করে পরে ভিজার দিকে যাবেন। আর আপনি যদি শুরুর দিকে যদি মনে করেন যে ভিজা অংশ থাকে, সেক্ষেত্রে কি আপনার পানি এই পার হয়ে পরে আপনার মনে করেন যে ওই অংশটার মধ্যে আপনি ব্যবহার করতে হবে। যেমন আপনি দিনের ভিতরে কি গোসল করবেন একবার, কিন্তু বাথরুমের ইউজ করবেন কিন্তু অনেকবার। সেক্ষেত্রে আপনি যে এই বাথরুমের যে এই ফিচারটা যদি আপনার শুকনো জায়গায় থাকে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে মানে আরামদায়ক ভাবে ইউজ করা উপযোগী হবে। কিন্তু আপনার যদি জায়গার সংকট থাকে, সেক্ষেত্রে আপনি যেভাবে ইউটিলাইজ করলে ভালো হয় ওই জিনিসটা আপনি বসাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মাথায় রাখবেন যে কোন পজিশনে বসাইলে সঠিকভাবে ব্যবহার করা যায়, ওইটা একটা মেজর বিষয়। এখন আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন কি, যেমন এটার পাশে কি আরেকটা টয়লেট আছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার আরেকটা জিনিস মানে কস্টিং অ্যানালাইসিস এর একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। যেমন ক্লায়েন্টকে কিভাবে সেভ করা যায়, মানে একটা মানে জায়গা, যেমন আমি যদি এই জিনিসগুলো যদি আবার মিরর করে, এমআই ইন্টার মিরর করে যদি আমি এই পাশে বসায় দিই, অপোজিট পাশে, আপনাদের বোঝানোর সুবিধার্থে এই পাশে বসাইলাম। এখন দেখেন আমি এই পজিশন দিয়ে আমি কি, যেমন যখন আমি পাইপ বসাবো স্যানিটারি পাইপ, তখন কি পানির যে ইয়া আছে, লাইন আছে, ওইটা আমি এই ওয়ালের ভিতর দিয়েই একটা পাইপের মাধ্যমে আমি সাপ্লাই করতে পারতাম। আর আমি যদি এই জিনিসগুলো যদি আমি আর বিপরীত ওয়ালে দিতাম, সেক্ষেত্রে কি এই ওয়ালের মধ্যে আমার কি পাইপ টানা লাগবে, আবার এই ওয়ালের মধ্যেও এই রুমের জন্য পাইপ টানা লাগবে। তাহলে কি ডাবল মানে পাইপের ইউজ হইতো। তার মানে ক্লায়েন্টের মানে টাকা খরচের দিকটা বাইরে যাইতো। সেক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে মানে, কারণ আপনার কাছে যখন ডিজাইন করাবে তখন অবশ্যই চাইবে যে মানে ক্লায়েন্ট সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার। আপনার যদি সুযোগ সুবিধা নাই দিতে পারেন, তাহলে তো আপনার কাছে আসার কোনো যুক্তি নাই। তো এই জিনিসগুলো ইনশাল্লাহ যখন আপনি প্রত্যেকটা কাজে যে কোনো কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার দ্বারা যত শর্টকাট সলিউশন আসে, মানে ক্লায়েন্টকে কিভাবে মানে অল্পতে মানে ক্লায়েন্টের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া যায়, মানে যে জায়গাটুকু আছে এটার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে দেওয়া যায়। এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ অবশ্যই মাথায় রাখবেন। তো আমার এখানে বাথরুমের যে ফিচার গুলো ছিল সেগুলো বসানো শেষ। এখন আমার বাকি আছে কি ডাইনিং এরিয়া আর এসে ড্রয়িং এরিয়া। আমার ডাইনিং এর জন্য আমার
টেবিল রেডি করা আছে, আমি ডাইনিং এর টেবিলটা আমি কপি করে এই পাশে বসিয়ে দিলাম। আর এপাশে আমি টিভি আগে বসে রাখছিলাম। টিভি গুলো আপনার মানে অনলাইন থেকে ডাউনলোড দিতে পারেন, ক্যাট ক্যাট ফাইল। আর এই পাশে আমি কিছু প্রবাসন মানে রেডি করা আছে, so আমি জাস্ট কপি করে মানে বসিয়ে নিলাম। আপনারা এই জিনিসগুলো সেটা জাস্ট দেখে রাখবেন কি সিস্টেমে মানে এই আপনি যখন সাবমিশন করবেন সেক্ষেত্রে আপনি মানে আপনার প্ল্যানটাকে কিভাবে নান্দনিক করা যায় ওই জিনিসগুলো দেখানোর জন্য জাস্ট। এখন দেখেন কিচেনের ক্ষেত্রে আমার দরকার হয় কি, একটা স্টোভ লাগে, চুলা লাগে, একটা সিঙ্ক লাগে। সেক্ষেত্রে আমি কি এই অংশ থেকে একটা স্ল্যাব নেই। সিঙ্কের ক্ষেত্রে স্ল্যাব আপনার মিনিমাম কি মানে যখন আপনি ইয়া করবেন, সিঙ্কের একটা সাইজ আছে, আবার একটা স্টোভের একটা সাইজ আছে। সেক্ষেত্রে কি আপনি মিনিমাম মানে 20 ইঞ্চিও নিতে পারেন যদি আপনার জায়গা কম থাকে, কিন্তু আপনি চেষ্টা করবেন 2 ফিটের ভিতরে রাখার, 2 ফিট বা 22 ইঞ্চি এরকম রাখার। কারণ আমি 2 ফিট নিলাম, অফসেট 24 ইঞ্চি। 2 ফিট নিলে আর কোনো ইয়া থাকে না, একবারে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি কি এখান থেকে একটু পলি লাইন নিয়েও নিতে পারি। পলি লাইন নিয়ে এফেক্ট দিলাম। এবং আমি কি বাকি লাইনটুকু আমি ডিলিট দিয়ে দিই। এখন এদিক দিয়ে যেহেতু ডোর আছে, আবার এদিকে যাতায়াতের একটা দরকার হবে, সেক্ষেত্রে আপনি এই অংশটা কি করবেন, এই অংশটা একটু কমায় দিলেন সেন্টার। আপনি এখানে মনে করেন যারা 2 ফিট ভিতরের দিকে দিয়ে দিলেন, এতটুকু দিলেন। এটা কি আমার স্ল্যাব। এই স্ল্যাবের মধ্যে আমি মানে এই পাশে যেহেতু জানালা আছে, আপনি যখন রান্না করবেন সেক্ষেত্রে আপনার যাতে মানে এই রান্নার যে ইয়া হবে, ধোয়া হবে বা আলো বাতাস মানে আলোরও কিছু দরকার পড়বে, সেক্ষেত্রে আপনি এই পাশে যেহেতু আপনার জানালা আছে, এই পাশে একটা ছোলা রাখতে পারেন আর এই পাশে সিঙ্ক রাখতে পারেন। তো আমি এটা কপি করে নিই, দুইটা একবারে কপি করে জাস্ট বসাই দিই। করে এইখানে আমি বসাই দিলাম। এটা একটু অ্যালাইন করে দিই। এটা আমি মানে সিলেক্ট করে এম এম বাটনে ক্লিক করে আমি মুভ করতেছি। আর কপি করছি তো সিও এন্টার দেওয়া মানে আগে সিলেক্ট করছি, করার পরে মানে সিও এন্টার দিয়ে আমি কপি করছি। তো এখন মোটামুটি আমার যে ওই জিনিসগুলো মানে ফার্নিচার গুলো বসানোর মেজর দরকার ছিল এগুলো আমি ইনশাল্লাহ বসাইলাম। এখন আমাদের মানে হ্যাজ বসানোর পালা। তা আমি কি করছি, এই রুমটার মধ্যে আমি একটা হ্যাজ ইউজ করছি, আর কিচেনের মধ্যে একটা হ্যাজ ইউজ করছি, আর বাকিগুলোকে আমি অন্য কালারের হ্যাজ। এখন আপনি দেখেন, সবসময় খেয়াল রাখবেন, যেমন আমি যখন আপনি কোনো রুমের মধ্যে বা কোনো কিছুর মধ্যে হ্যাশ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমরা হ্যাশ নিয়ে দুইটা সিস্টেম হয়েছে। এই সিনটা দিয়া দিলেই মানে কমান্ড গুলো আসবে। যেমন একটা হচ্ছে কি সিলেক্ট, আর একটা হচ্ছে পয়েন্ট, পিক পয়েন্ট। এখন পিক পয়েন্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সিলেক্ট কোন ক্ষেত্রে, আপনি যখন মানে রেক্টেঙ্গুলার অথবা পলিলাইন দ্বারা মানে আপনি একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি যে সিলেক্ট আছে সিলেক্ট করে মানে অনায়াসে বসাইতে পারবেন। আর আপনি যখন যদি লাইন দ্বারা করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্ট অবজেক্টটা ফেস করতে পারবেন না। তখন পিক পয়েন্ট নিতে হবে। কিন্তু আপনি যদি মানে পলি লাইন অথবা রেক্টেঙ্গুলার দেওয়া মানে একটা শেপ তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে পিক পয়েন্টেও নিতে পারেন, সিলেক্ট দিয়েও নিতে পারেন। তার মানে এটার মধ্যে পার্থক্য কি, এই পিক পয়েন্টটা যে কোনো ক্ষেত্রে আপনি বসাইতে পারবেন, কিন্তু পিক পয়েন্টের কিছু প্রবলেম হয়। আপনি যদি কোনো পয়েন্ট মিসিং থাকে, তখন কি টোটালটা যেটা আপনার মানে মানে সিলেক্ট হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনি যখন মানে রেক্টেঙ্গুলার নেবেন তখন তো আর মানে কোনো পয়েন্ট গ্যাপ থাকার কোনো যুক্তি নাই।
সেক্ষেত্রে আপনি সিলেক্ট দিয়ে নিতে পারেন, অথবা কি পিক পয়েন্ট দিয়ে নিতে পারেন। তে সেক্ষেত্রে আপনার যেমন আমি আপনাদের দেখাই এই সিনটা, এই সিনটা দিলাম। আমি যদি পিক পয়েন্ট নিই, পিক পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে আপনি হ্যাশ, এই যে হ্যাশের বিভিন্ন ধরনের ইয়া আছে, ক্যাটাগরি আছে। আপনি যদি সলিড নিতে চান, এখান থেকে সলিড নিয়ে সিলেক্ট সিলেক্ট করলেন, এখন আপনার সলিড আসবে। আর আপনি যদি অন্য কোনো কালার ইয়া নিতে চান, এই যে এখানে অনেক ধরনের কংক্রিট আছে, স্যান্ড আছে, ব্রিক আছে, মানে আপনি যেটা ইচ্ছা আপনার মনের মতো একটা সিলেক্ট করলেন। আমি আপাতত কি আপনাদের দেখানোর জন্য, মানে আমি এই যে এই ওয়ালটার মধ্যে কি ইউজ করছি আপনারা দেখেন, যে আমি রুমের মধ্যে ডাবল ক্লিক করলাম, করার মধ্যে এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে ডোল মিট। ডোল মিট, এই যে মানে এই যে ডোল মিট যে হ্যাশটা আছে, এটা আমি এই রুমের মধ্যে ইউজ করছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই রুমের জন্য কি দেখাই, এই সিনটার, এই সিনটার দিলাম, এখান থেকে কি আমরা ডোল মিটটা সিলেক্ট করি। এই যে ডোলমিট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কালার ইউজ করতে পারেন, বাই লেয়ার দিতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করে এখান থেকে এই যে আপনি মোর কালারে গিয়া যে কোনো কালার আপনার মনের মতো ইন্ডেক্সের এক একটা কালার নিতে পারেন, অথবা সবগুলো মিলে এক একটা কালার নিতে পারেন। এটা আপনার ইচ্ছা আঙ্গিকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এইভাবে কম বেশি করে নিতে পারেন। কারণ আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে ক্লিক করি পিক পয়েন্টে, এই দেখেন এই অংশটা টোটালটা সিলেক্ট হয়েছে। আমি এন্টার দিলাম। এখন দেখেন আমার এটার ক্ষেত্রে কিন্তু ভিতরের দিকে, এই হেসের ক্ষেত্রে ভিতরের দিকে কি ফাঁকা, আর এটার ক্ষেত্রে কি আমার ভিতরটা সলিডের মতো দেখাচ্ছে। তা সেক্ষেত্রে আমি করবো কি, ডাবল ক্লিক কইরা আমার এই যে এখানে একটা অবজেক্ট ইয়ে আছে কি নান, নান আছে না, এটা এটা আমি আরেকটা কালার দিয়ে দিই। এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আরেকটা কালার দিয়ে দিলাম, আমার কি পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কি আমার কালার হয়ে গেছে। এখন এটার সাথে আর একটু যদি অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে এই যে এটা আছে, অথবা এই যে এটা আছে, তো কম কালার, আপনার কালারটা আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার কাছে কিরকম সুন্দর দেখাচ্ছে। এখন দেখেন আমি যখন এই পিক পয়েন্ট নিছি, আমার যে এরিয়াটা আছে, যে পয়েন্টটা আছে, যেমন এই ডোরটা ফিক্স করে রাখছে, তার মানে ডোরের বাইরে যাইতে পারছে না। এখন আমি যদি মনে করেন যে এই যে দিকটা আপনাদের দেখানোর সুবিধার্থে যদি আমি হালকা এই জিনিসটা, যেমন এখানে আছে ডোরের সাথে ফিক্স আছে, আমি সাপোজ এস ইন্টার দেয়া, এফ এর দেই, এফ এর দিয়ে কি পয়েন্ট ওয়ান দিলাম, পয়েন্ট ওয়ান মুভ করে দিলাম, আপনি এই জিনিসটা মানে ধরতে পারেন নাই বা দেখা যাচ্ছে না যে আপনার এই পয়েন্টটা কি এটার সাথে ফিক্স আছে কি ফিক্স নাই। তখন আপনি করলেন কি, এটার ভিতরে কি বাথরুমের মধ্যে হ্যাজ বসানোর চেষ্টা করতেছেন, তখন আপনি যদি এই সিনটা দেন, এই সিনটা দেয়া আপনি যদি পিক পয়েন্ট দিয়ে করেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলেন, দেখেন অনেক দেরি টোটালটা যদি আপনার কি হ্যাজ ইউজ হয়ে যাবে, যত মানে ফাঁকা জায়গা যা আছে। যেমন আপনার এখানে ফাঁকা আছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে ফাঁকা আছে কিনা, যে আপনি দিচ্ছেন এই যে অনেকক্ষণ বা অলমোস্ট মানে বাউন্ডারি মানে ক্যান নট ডিটেক্ট, মানে অনেকটা এরিয়া জুড়ে, মানে যেহেতু এই যে ফাঁকা, আমার কি এই যে এই স্ক্রিনটা টোটালটা দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাবে যদি আমি আবার দেই, এই যে পয়েন্টের মতো ইয়ে হইতাছে, তার মানে এখানে যে আপনার যে ফাঁকা আছে ওই জিনিসের জন্য হয় আপনার এরকম মেসেজ দিব, নয়তো কি টোটালটা মিললে জুড়া মানে হ্যাশ হয়ে যাবে। তো এই কারণে আপনি যখন পিক পয়েন্টে যদি এরকম আপনার কোনো প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি খুঁজে পাইতেছেন না কোন লাইনটার মধ্যে আপনার সমস্যা, তখন আপনি কি করবেন, এই পলি লাইন নিবেন, পলি লাইন নিয়ে এরকম ভাবে আউট, যে যেই পরিমাণ আপনার মানে ইয়া দরকার, হ্যাশ দরকার, এই অংশ টোটালটা এরকম ভাবে পলি লাইনটা সি ইন্টারতে মানে এটা ক্লোজ করে দিলেন। যেহেতু মানে আমার রেক্টেঙ্গুলার মানে আমি এরকম আঁকা বাঁকা করছি, সেক্ষেত্রে আমি তো রেক্টেঙ্গুলার নিলে এই আঁকা বাঁকাটা করা যাইতেছে না, সেক্ষেত্রে আমি পলি লাইন দিলাম। এখন এই পলি লাইন দিয়ে আপনি চাইলে দেয়ালের থিকনেস কমায় দিতে পারেন, কালার চেঞ্জ করে দিলেন। এখন আমি যদি
এই সিনটা দেই, এই সিনটার এই সিনটা দিয়ে আমার পলিলাইনের ক্ষেত্রে আমি যদি পিক পয়েন্ট দিয়ে নেই তাও কিন্তু আমার এটা হবে, কিন্তু একটু লোডিং নিবে। আর আমি যদি স্কিপ করে যদি আমি যদি মনে করেন যে এই সিনটা দেওয়া, যেহেতু আমি পলিলাইন নিছি, পলিলাইন দিয়ে নিলে কি সুবিধা এটা দেখেন। আমি খালি সিলেক্ট করলাম, করার পরে দেখুন একটা লাইনে এই মানে পলিলাইনে ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু হ্যাশ হয়ে গেছে। এখন যখন আপনি আরেকটা জিনিস, মানে এটা শিক্ষণীয়, আপনাদের মানে আপনাদের মানে দুইটা অপশনে মানে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি কি কারণে। কারণ এই দুইটা জিনিসের মধ্যে কিছু পার্থক্য আছে। আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনারা নিজেরাই ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেমন এই সিলেক্টের ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করলাম আর কি পলিলাইনে ক্লিক করলাম, মানে যত বড় পলিলাইনে হোক, অথবা এই যে রেক্টেঙ্গুলার নিলাম, আর ইসি ইন্টার রেক্টেঙ্গুলার নিলাম। এটা যদি আমি পিক পয়েন্ট নিই অথবা ইয়া নেই, যেখানে আমি প্রথমে পিক পয়েন্ট নিয়ে দেখাইলাম, এই পিক পয়েন্ট নিলাম, একটু লোডিং নিব। পিক পয়েন্ট যদি আপনি নেন একটু লোডিং নিব, কিন্তু আপনার হ্যাশ ওকে। আর সিলেক্টের ক্ষেত্রে কি তৎক্ষণাৎ যত বড় ইয়ে হই হোক, মানে তৎক্ষণাৎ আপনার কি মানে হ্যাশ বসে যাবে। আচ্ছা, এটা লোডিং নিব, যেহেতু আপনারা নিজেরা ট্রাই করেন, আপনি হ্যাশ দুটো সিস্টেমে বসাতে পারবেন, কিছু পার্থক্য খালি আপনারা উপলব্ধি করতে পারবেন। তখন আমি স্কিপ দিলাম, স্কিপ দিয়ে আমি যদি আবার এই সিনটার দেওয়া সিলেক্টে কি ক্লিক করে আমি সিলেক্ট দিলাম, দেখেন অনায়াসে মানে এক ক্লিকে কি আমার কি এটা রেডি হয়ে গেছে। এখন দেখেন আমি যেহেতু এটার মধ্যে আগে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি নাই, এখন আমি এটার সাথে হুবহু যদি আমি ইয়ে করতে চাই, ম্যাচ করে দিলাম, আমি ইন্টার দেখ সিলেক্ট করলাম, এখানে এটা হয়ে গেছে। অথবা আপনারা যদি একটা প্রথমের দিকে সেট করতে চান, যে আপনারা একটা সেট করলেন বাকিটাও কি সেম আসবে, যেমন এই সিনটা দিলেন আপনি কি এখানে কিন্তু আমার প্রথমের ক্ষেত্রে কিন্তু এই যে ডলমিট আছে, এখানে একটা আমরা লেয়ার মানে হোয়াইট লেয়ারের কালার সিলেক্ট করছিলাম, আর নানে কিন্তু আমি সিলেক্ট করি নাই। তখন এটা নিলাম, ডলমিট নিলাম, নালে যেহেতু আমার এখানে সিলেক্ট নাই এই কারণে আমার কি আসতেছে না, এখানে শো করতেছে না। আপনারা যখন প্রথমে নিবেন তখনই কি এই জিনিসটা নান নানের এটা মানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিবেন, সেক্ষেত্রে আপনার কি ব্যাকগ্রাউন্ডে আসা যাবে। এখন এটা নিলেন, আমি যেটা বলতে চাইছিলাম যে দুইটার মধ্যে আরেকটা মেজর পার্থক্য কি, আমি কি এটা কি পিক পয়েন্ট দিয়ে নিচ্ছি। পিক পয়েন্ট নেওয়ার পরে কি আমার যে অবজেক্টটা থাকবে, এটা মানে দেখেন এই যে লেখাটা আছে, লেখাটার চতুর্পাশে কি হ্যাশ নাই, মানে লেখার পরিমাণের অংশটা হ্যাশ নাই, মানে সাদা। আর এটার ক্ষেত্রে দেখেন লেখা আছে, কিন্তু এটা আমি একটু ম্যাচ করে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি এন্টার দিলাম, এটার সাথে ম্যাচ করে দিলাম। এখন দেখেন আপনি যখন হ্যাশ বসালেন, এখানে আরেকটা শিক্ষা, আরেকটা বিষয় আসছে আপনাদের মানে কাছে শেয়ার করি। যেমন আমি হ্যাশ বসানোর পরে কি আমার এই যে ফার্নিচার গুলো যে বসাইছিলাম, দেখেন এগুলো কিন্তু বাঁচতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার এই হ্যাশটা কি উপরে চলে আসছে, আর যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি উপরে চলে আসছে, আর ফার্নিচার গুলো কি আমার নিচে চলে গেছে। এই কারণে আমার আছে কিন্তু দুটোটাই, যে আমি মাউস নিলে কি আমার দেখা যাচ্ছে কিন্তু শো করতেছে না। সেক্ষেত্রে আপনারা করবেন কি যেমন এই জিনিসটা আমার কি উপরে আছে, যেমন আমার কি ফার্নিচার গুলো দেখা যাইতেছে না, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এখন এটাকে যদি আপনি নিচে নিতে চান, সেক্ষেত্রে আপনি করবেন কি রাইট মাউস ক্লিক করবেন সিলেক্ট করার পরে, রাইট মাউস ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে কি ড্র অর্ডার। ড্র অর্ডারের মধ্যে মাউসটা নেওয়ার পরে ডান পাশে দেখবেন কি আছে কি ব্যাক, মানে যে একটা আছে ফ্রন্ট, একটা আছে সেন্ড টু ব্যাক। আপনি যদি ফ্রন্টে আনতে চান, আমি কি এই হ্যাশটাকে কি আমি সামনে আনতাম চাইতেছি, অলরেডি তো হ্যাশটা কি সামনে আছে। তো সামনে আছে বিধায় কি এই শুধু হ্যাশটা বাঁচতেছে, আমার কি ফার্নিচার গুলো বাঁচতেছে না। আর সেক্ষেত্রে আমি যদি পিছনে দিয়ে দিই তাহলে কি আমার পিছনের জিনিসটাও বাঁচবো, আবার ফার্নিচার গুলো বাঁচবো। তাই আমি কি করবো, পিছনে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। এই যে দেখেন সেন্ড টু ব্যাক যখন দিলাম, তখন এই যে টেক্সটটাও বাঁচতেছে, আর কি আমার ফার্নিচার গুলোও বাঁচতেছে। তো এটাও কিন্তু আপনারা আপনাদের শিক্ষণীয় একটা বিষয়, এই জিনিসটাও খেয়াল রাখবেন।
এখন আরেকটা আবার আপনাদের দেখায় যেমন টেক্সট আছে কি, এখন টেক্সটটা বাঁচতে আছে, তার মানে টেক্সটটা আছে উপরে আর ফার্নিচার ইয়াটা আছে কি নিচে। এখন আমি যদি এটার পিছনে নেই, সেক্ষেত্রে ক্লিক করে অর্ডার দিলাম, এই দুটো অর্ডার, অর্ডার দেয়া কি আমি এটা যদি ব্যাগে নিই, যে ব্যাগে নিলাম, তখন দেখেন টেক্সট আবার চলে গেছে পিছনে, যে আসতেছে না। এইটা মানে আমার তো টেক্সটটা দেখা যাওয়ার দরকার। আপনাদের শেখানোর জন্য আবার দেখাইলাম, সিলেক্ট করলাম, আবার কি অর্ডার দিলাম, এটা আমি ফ্রন্টে নিয়ে আসলাম। এটা কি আসলো না, এটা কি আমি ফ্রন্টে আনবো, ড্রন দিলাম, এটা কি ফ্রন্টে নিয়ে আসলাম। আর যদি এরকম প্রবলেম হয় আপনার, আসছে ফ্রন্টে কিন্তু আসছে, কিন্তু আপনার এই জিনিসটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি করবেন কি, আর ই ডাবল ইন্টার। তখন এটা কি, আর ই ডাবল ইন্টার মানে কি, আপনি একটা কাজ করলেন, করার পরে আপনার কাজটা আঁকা বাঁকা হয়ে গেছে বা দেখা যাচ্ছে মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না সব, তখন কি আপনি আর ই ডাবল ইন্টার, আর ই, আর ই মানে কি রিজন, আর ই লিখে ডাবল এন্টার দিবেন, তখন কি পূর্বের অবস্থায় আবার ফাইলটা শো করবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন ডটেড লাইন ইউজ করি, কিন্তু আপনার মানে প্রপার্টিতে ডটেড লাইন আছে, কিন্তু যখন আপনি কাজটা করলেন বা দেখা যাচ্ছে আপনি কাজ করে ফাইলটা ক্লোজ করলেন, করার পরে হঠাৎ যখন আপনি আরেকদিন ফাইল ওপেন করলেন, কিন্তু আপনার কাছে এই লাইনটা সোজা স্ট্রেট কাটেই দেখা যাচ্ছে, ডটেডটা বাঁচতেছে না। সেক্ষেত্রে আপনি করবেন কি, আর ই ডাবল ইন্টার দিবেন, তখনই দেখবেন আপনার মানে এই ডটেড অংশটা বাঁচতেছে। অথবা অথচ আপনি কিন্তু এই কমান্ডটা দেওয়া, না ডটেডটা দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে মানে শো করতেছে কি মানে ডটেড ছাড়া। যখন আপনি আর ই ডাবল এন্টার দিবেন, তখন কি আপনার কাজ যেভাবে করে রাখছিলেন ঠিক সেভাবেই আসবে। যাই হোক, তাহলে আপনারা অবশ্যই মানে বুঝতে পারছেন, যেমন এই এটা কি আমি সিলেক্ট অবজেক্ট যেটা আছে সিলেক্ট আছে এটাতে নিছি, সেক্ষেত্রে কি আমার যে লেখা আছে, লেখার অংশের মধ্যে কিন্তু সাদা নাই, তার মানে লেখা সহই মানে টোটাল এক কথায় সিলেক্ট অবজেক্ট মানে কি আমার পলিলাইন যতটুকু এরিয়া থাকবো টোটালটা জুড়ে কি আমার ফেস ধরবে। আর আমি যদি পিক পয়েন্টে নেই, তাহলে আমার এটার ভিতরে যে পয়েন্ট অবজেক্ট গুলো আছে এগুলো বাদে অন্য অংশগুলো হচ্ছে আমার মানে ফেস দ্বারা পরিপূর্ণ হইবে। এখন আরেকটা বিষয় দেখেন, আমার কিন্তু এই ডোরটা আছে কি বাথরুমের ভিতরে। তা আমি তো যখন মানে পিক পয়েন্ট দিয়ে করছি, তখন আমার ফাঁকা জায়গা যতটুকু আছে এই এরিয়াটা আমার বসে গেছে। আমার তো এই ডোরের ভিতরটা আমার দরকার নাই। সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, এখন দরকার নেই আপনি, আপনি যখন কাজ করবেন অনেক টেকনিক আছে, যেমন আমি এটাকে লাইন টানলাম, লাইনটা নিয়ে আমি লাইনটা সিলেক্ট করলাম, এখন লাইনের বাহিরে যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে করবো কি, আমি যেটা ডিলিট করবো এটার ক্ষেত্রে আমি লাইনটা হচ্ছে রেফারেন্স, লাইনটা ক্লিক করলাম, লাইন ক্লিক করে টি আর ডাবল ইন্টার, আমরা কি কাটার ক্ষেত্রে কি টি আর ডাবল ইন্টার দেই, সেক্ষেত্রে আমরা কি যে অংশটা ট্রিম করবো এই অংশটার মধ্যে ক্লিক করবো, দেখেন আমার কেটে গেছে, আমার এই ডোরের অংশ কেটে গেছে। আমি যদি এই লাইনটা যদি রেফারেন্স না দিতাম, অথবা লাইনটা আমি রেফারেন্স দিছি, দেওয়ার যদি আমি যেমন আবার কন্ট্রোল জেড দিই, যেমন টি আর ডাবল এন্টার, এই যে এটা আমার লাইনটা যদি আমি রেফারেন্স লাইন না দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমি যদি এই যেমন আপনাদের আরেকটা জিনিস দেখাই, কন্ট্রোল জেড দিই, টি আর ডাবল এন্টার, আমি এটা ক্লিক করলাম, টোটালটা কেটে গেছে। কি কারণে, আমি কোনো রেফারেন্স দিই নাই যে আমার এতটুকু লাগবে এতটুকু লাগবে না, আমি যতটুকু ডিলেট করবো বা কাটবো এতটুকু একটা রেফারেন্স দিয়ে করলে, আমরা যখন ওয়াল গুলো কাটছিলাম তখনও তো দেখছেন যে মানে একটা, যখন আমার এই যে এই ইয়া আছে, এই কলাম আছে, তো কলামের বাহিরের অংশগুলো আমার দরকার নেই, বাহিরের অংশ অটোমেটিক টিম হয়ে গেছে। অথবা আমার এই অংশ যখন আমি ডোর ডোর ইউজ করলাম, তখন কি আমরা এই অংশ থেকে একটা লাইন নিয়ে অফসেট নিয়েছি, লাইনটা কি ছিল আমাদের রেফারেন্স। তো সেক্ষেত্রে যখন আপনি একটা কাজ করবেন, আপনি রেফারেন্স অবশ্যই মেনে কাজ করবেন। আর রেফারেন্স না নিলে আপনি কি মানে চাইলেও মানে টিমও করতে পারবেন না, তখন কি আপনি একটা মানে টেস্ট করে মানে কমায় দিলেন কত ফিট, কিন্তু আপনি যখন টিম সিম করবেন তখন সেক্ষেত্রে তো আপনার অবশ্যই কি রেফারেন্স লাগবে। এখন এই জিনিসটা যদি আমি পলিলাইন দ্বারা নিতাম, তো দেখেন আমি এটা ডিলেট দিয়ে দিই, ডিলেট দিয়ে আমি কি এই অংশ টোটালটা দরকার, এই এই
আমার রুম যা আছে রুমের মধ্যে আমি একটা এই হ্যাশ ইউজ করবো, আর রুম যেগুলো আছে এগুলো হচ্ছে অন্য আরেকটা হ্যাশ। সেক্ষেত্রে আমার পলিলাইন দ্বারাই এই সবগুলো আমি মানে আমার রুমের অংশগুলো আগে মার্ক করে নিই। এটা আপনার কাজের সুবিধার জন্য আপনি এই মার্ক করে নেওয়া করতে পারেন, অথবা আপনি ওই অন্য সিস্টেমে যেটা আছে যে মানে শুধু সিলেক্ট অবজেক্ট দেওয়া, ওটা দেওয়া করতে পারেন ম্যাচ। আর আপনি যদি এখানে পলিলাইন না দেয়া, সরি আমি হ্যাশ করবো, পলিলাইন না দেয়া আমি এই এর ভিতরে কি আমার হ্যাশ দরকার নেই, সেক্ষেত্রে আপনি শুধু এই অংশটা মানে এই ডোরের অংশটা একটা লাইন টানলেন, আবার এই ডোরের অংশটা একটা লাইন টানলেন, তখন আপনি টিক পয়েন্ট দিয়ে মানে হ্যাশ বসায় দিলেন। আপনি যে টেকনিক অবলম্বন করেন আপনার কাজের সুবিধা। আর আমি যখন পলি লাইন দিয়ে করবো তখন কি আপনাদের তো দেখাইছি শুধু একটা ক্লিক দিলেই অনায়াসে সবটা মানে হ্যাশ হয়ে যায়, শর্টকাট। আর যখন পিক পয়েন্টে নিবেন তখন আপনার একটু বড় অংশ থাকলে লোডিং নেই বেশি, এই জিনিসগুলোই করে। আবার দেখা যাচ্ছে পয়েন্ট যদি একটু মিসিং থাকে তখন দেখা যাচ্ছে মানে ওই হ্যাশ নিয়ে যাচ্ছে না, এই প্রবলেমটা করে। যে আমি এটা কি মানে এই চিকন লাইনটা আমি ইমেজ করে দিই, ইমেজ করে দিলাম। এখন কি আমি হ্যাশ যদি নিই এই সিনটার, এই সিনটা দেওয়ার পর আমি সিলেক্ট অবজেক্টটা নিলাম, শুধু একটা ক্লিক করলাম আমার বসে গেল। দেন এটা আমি ইমেজ করে দিই, ইন্টার, এটার সাথে ইমেজ করে দিই। কারণ এটাও কি আমার সেম প্রবলেম। আপনি আগে কাজ করতে থাকবেন, মানে আপনার এটার ক্ষেত্রে এটা আসছে, আপনি কাজ করতে থাকবেন কিন্তু আপনার সিস্টেম কি আপনাদের প্রথমেই বলছিলাম কি আপনারা যখন একটা জিনিস কাজ করবেন তখন লেয়ার মেনটেন করবেন। এখন আমার হ্যাচের জন্য আমি একটা লেয়ার ইউজ করবো, একদম হোমে যাই, এটা কিন্তু ওয়াল, হ্যাচটাও কি আমার ওয়ালে আছে। তখন আমি যদি সিলেক্ট সিমিলার দেই, সিলেক্ট সিমিলার যদি দেই মানে একই পরিমাণে, তখন আমার এই হ্যাচটাও ওয়ালে আছে, ওয়াল যে যে ইয়ে আছে সবগুলো আমার কি সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যখন লেয়ার এটাকে আমি হ্যাশ লেয়ার ইয়ে করতেছি তখন আমি একটা লেয়ার সেট করে নেবো, অথবা দেখবো আমার কি হ্যাশ লেয়ার আছে কিনা। সিলেক্ট করলাম, হোমে গেলাম, এখান থেকে কলেজ জায়গায় এই যে হ্যাশ আছে, এই যে হ্যাশটা আমি ক্লিক করলাম, এখন আমার এটা কি হ্যাশ লেয়ারে আছে। এখন আমি যদি এটা এই লেয়ারে যেমন আমি ম্যাচ করে দিই এটা, এটাও এটার সাথে ম্যাচ করে দিলাম, হ্যাঁ। এখন আমি এই পজিশনটা আরো আরেকটা জায়গায় আছে, তখন আমি এটা হ্যাশ করলাম। মানে আপনি যখন একটা লেয়ারে কাজ করবেন তখন আমি আপনার যখন এই হ্যাশের যে একটা পয়েন্টে ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলেন, এই হ্যাশের লেয়ারে যতগুলো থাকবে সবগুলো একবারে মনে করেন যে আপনার সিলেক্ট হয়ে যাবে। আর যদি মানে হ্যাশের লেয়ারে ওয়ালও যদি হ্যাশের লেয়ারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ালও সিলেক্ট হয়ে যাবে। তখন আপনার কাজ করতে কি আপনার মানে বিঘ্নতার সৃষ্টি হবে। আর আপনি যদি লেয়ার মেনটেন করে কাজ করেন আপনি শর্টকাটে অনেক দ্রুত কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি এটা কি আমার এই রুমের মধ্যে যা আছে এই হ্যাশটা কি আমি কিচেনে দিছিলাম। এখন দেখেন এই সিনটা দিলাম, এটা বসাইলাম, ম্যাচ করে দিই, আমি এন্টার দিই, আমি এন্টারতে ম্যাচ করে দিলাম। এখন সাপোজ আপনার এই যে জিনিসগুলো আপনাদের আরেকটু দেখাই, যেমন দেখানোর জন্য এই ডট দিয়া আমি এটা ফ্রন্টে নিয়ে আসলাম, ফ্রন্টে নিয়ে এসে আর এটা এন্টার দিই। দেখেন এখন আর এটা আমার এন্টার দিলাম, আমার এই অংশের মধ্যে কি আমার লেখাগুলো শো করতেছে না, এই এই রুমের ক্ষেত্রে কি আমার লেখাগুলো শো করতেছে না। এখন আমি কি টোটালটা একবারে ধরবো, মানে এটাও সিলেক্ট করবো এটাও সিলেক্ট করবো, কারণ এখানে তো দুইটা, আমি এই দুইটা জায়গায় তো আমি এই অংশ মানে এই অংশ প্রত্যেকটা অংশ, অথবা কি আমি এই যে আরেকটা জিনিস দেখাই, এটা কি আমার টেক্সটে আছে। এখন আমি যদি সিলেক্ট সিমিলার দিই, সিলেক্ট সিমিলার দিই, সিলেক্ট সিমিলার দিলাম, এখন আমার এই যে দেখেন যতগুলো টেক্সট আছে সবগুলো কি আমার সিলেক্ট হয়ে গেছে। কারণ টেক্সটের সাথে যদি টেক্সটের লেয়ারে ওয়ালও যদি টেক্সটের লেয়ারে থাকতো ওয়ালও সিলেক্ট হইতো, দেখেন আমার টেক্সট শুধু টেক্সটের লেয়ারে আছে বিধায় শুধু টেক্সট গুলো সিলেক্ট হয়েছে। এখন আমার এই সবগুলো জিনিস কি আমি চাইতেছি পিছনে দিতাম, যে আমি কি এই একবারে যখন আমি লেয়ার মেনটেন করে কাজ করছি, এখন আমার দরকার কি যতগুলো ট্যাক্স আছে, এই যে দেখেন যতগুলো ড্রয়িং আছে যতগুলো ট্যাক্স আছে এই সবগুলো ট্যাক্স কি আমার সাপোজ মানে এই পিছনে পিছনে দরকার, আমি পিছনে নিতেছি, কিন্তু আমার তো ট্যাক্স গুলো সামনে না শুনলে কি বাসতো না।
সেক্ষেত্রে আপনাদের শেখানোর জন্য আমি দেখাইতেছি, যেমন আমি পিছনে নিতেছি, তখন আমি কি করলাম, একটা ক্লিক করলাম রাইট মাউসে, করার পরে কি ড্র অর্ডারের মধ্যে গিয়া সেন্ড টু ব্যাক এ দিয়ে দিলাম। দেখেন আমার সবগুলো, আমি কি দৈরে দৈরে আমি যদি আমি এই লেয়ার মেনটেন না করতাম, তখন কি আমার কি দৈরে দৈরে কি ইয়ে করতে হতো। যেমন এটাকে আমি ব্যাকে নিছি, এটা আমার প্রয়োজনে নিছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু প্রত্যেকটা জিনিস, সাপোজ মনে করেন যে আপনি হ্যাজ যখন বসাইছেন, এই অনেকগুলো এই যে প্রত্যেকটা রুমে আপনি হ্যাজ বসানোর পরে দেখতেছেন কি আমার তো টেক্সট গুলো শো করতেছে না। তো আমি তো অনেক বিপদে পড়ে গেছি, কি করবো? তো তখন কি আপনার কি প্রত্যেকটা টেক্সট কি আপনি দইরা দইরা এরকম ভাবে দইরা দইরা, অথবা কি এটা ক্লিক করে আপনি এটা কি আমি জানি কি টেক্সট গুলো যদি বাসাইতে চাই, সেক্ষেত্রে সিলেক্টে মানে রাইট মাউস সিলেক্ট করে অর্ডারে গিয়া আমার এই যেই জিনিসটা আমার পিছনে দরকার, যেমন আমার হ্যাশটা পিছনে দরকার, হ্যাশটা পিছনে দিয়ে দিলাম, এই টেক্সটটা আমার বাঁচতেছে। কারণ সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জিনিস এরকম ভাবে ধীরে ধীরে আমার কি পিছনে নেল লাগতেছে। আর আমি যদি জানি যে না, আমি কন্ট্রোল জেড দিই, আমি মানে শুধু একটা জিনিস, আমি টেক্সট গুলো কি টেক্সট একটা সিলেক্ট করলাম, এখন আমি টেক্সট গুলোরে, অথবা আমার হ্যাশ হতো আমি একটা লেয়ারে করছি হ্যাশ, তখন আমি কি করবো, হ্যাশটারে টোটাল সিলেক্ট করবো। আপনি যেটা যেটা দিয়ে করেন, সিলেক্ট সিমিলার দিলাম, হ্যাশ দেখেন আমার সবগুলো সিলেক্ট হয়েছে। কারণ এই হ্যাশ গুলো থেকে অন্য হ্যাশের মানে লেয়ারে আছে। এখন এগুলো যখন হ্যাশ গুলো সিলেক্ট হয়েছে, এখন এই সবগুলো হ্যাশ আমি কি করবো কি, রাইট মাউস ক্লিক করে ড্র অর্ডার থেকে বেঁকে দিয়ে দিলাম। দেখেন বেঁকে দিয়ে দিলাম। এখন কি আমি এক ক্লিকে কি সব টেক্সট গুলো সামনে এসে পড়লো, দেখেন সব টেক্সট গুলো সামনে এসে পড়লো, আর হ্যাশ গুলো কি পিছনে চলে গেল। তার মানে কি আমি যদি লেয়ার মেনটেন না করতাম, তাই কি আমি প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে এরকম কি হয়, যেটা পিছনে দরকার ছিল পিছনে নিতাম, যেটা সামনে নামানোর দরকার ছিল সামনে নিতাম। আর আমি যখন লেয়ার মেনটেন করছি, তখন কি আমার কাজ কি অর্ধেক কমে গেছে। আমি কি শুধু একটা ক্লিক করলাম, এক ক্লিকে কি বেঁকে দিয়ে দিলাম, সবগুলো আমার টেক্সট সামনে চলে আসছে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো আপনারা একটু সময় হইলেও, মানে সময় লাগে না আসলে, যারা লেয়ার মেনটেন করে কাজ করে ওরা লেয়ার ছাড়া কাজ করে মানে মন 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 শান্তি পায় না মানে। আর আরেকটা জিনিস হচ্ছে গা, লেয়ার মেনটেন করলে আপনি সব দিক দিয়ে সুযোগ সুবিধা। যেমন আপনার ওয়ালের লেয়ারটা মোটা দরকার, তো ওয়ালের লেয়ারটা আপনি মোটা করে রাখলেন, প্রিন্ট দিলে অনায়াসে বাসবে। আপনি মনে করেন টেক্সটটা একটু চিকন দরকার, কিন্তু চিকন কত আপনি মানে 25-এর নিচে নিয়েন না। 25 মানে নিলে মানে বাসে, প্রিন্টে বাসে। আপনার এরকম কম নিয়েন না, যাতে কি জিরো দিলে আপনার প্রিন্টে ঝাপসা ঝাপসা আসলো, তাহলে আপনার ড্রয়িংটাই মানে যা করলেন মানে, যদি আপনার উপস্থাপনের ক্ষেত্রে যদি প্রিন্টে ভালো না আসে, তাহলে সব মাটি। সেক্ষেত্রে আপনি এরকম ভাবে যেটা যেরকম থিকনেস দেওয়ার দরকার আপনি লেয়ারে আগে রেডি করে রাখবেন, কইরা আপনার লেয়ার গুলো মানে যেটা যে লেয়ার দেওয়ার দরকার। যেমন আমার কলামের ক্ষেত্রে কলামের লেয়ার তৈরি করার সময় আমি কলামটা লাল কালার ইউজ করলাম। এরকম ভাবে মানে প্রত্যেকটা জিনিসের আলাদা, উইন্ডোর ক্ষেত্রে উইন্ডোর লেয়ার, এই প্রত্যেকটা জিনিস এরকম ভাবে আপনারা লেয়ার করে কাজ করবেন। আচ্ছা, তাহলে আজকে সেটা মানে কি আপনারা আপনারা অবশ্যই মানে বুঝতে পারছেন যে হ্যাশ গুলো কিভাবে করতে হয়। তা আপনার হ্যাশের যেহেতু সিকোয়েন্স আপনি জানছেন, সিকোয়েন্স জানছেন, আপনি যদি ইনশাল্লাহ ট্রাই করেন, যে আপনি যে কোনো, যেমন আমি যদি এই যে এই আরেকটা জিনিস দেখাই, আমি যদি এই কলামের মধ্যে হ্যাশ ইউজ করি, তখন আমি কি করবো, এই সিনটা দিলাম, তখন আমরা জানি কি কলামের হ্যাশ কি মানে, আমি চাইলেই কলামের হ্যাশ যা তা বসাইতে পারি না। এগুলো কি কিছু কিছু, যেমন কলামের ক্ষেত্রে কলামের হ্যাশটা কিরকম হয়, এমনিতে আমি মনে করেন যে এখানে একটা বসাইলাম আমার সৌন্দর্যের জন্য একটা, এটা সাপোজ মনে করেন যে এরকমের উডেন টাইলস থাকতে পারে, মানে টাইলস বা যে কোনো এখন মানে আধুনিক অনেক কিছু মানে যে নিউ ফ্লোরের মধ্যে মানে আলাদা ফিনিশিং এর জন্য থাকে। সেক্ষেত্রে আপনি মানে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন কলামের ক্ষেত্রে এটা কি সেকশন মানে কলাম কাটা অবস্থায় আপনার কি রকম কি থাকে হেস, কংক্রিটের হেস। কংক্রিটের হেস কিন্তু এই যে এই সিনটা দেওয়ার পর এখানে কিন্তু কংক্রিটের যে কি কালার হেস, এই যে এয়ার কংক্রিট, তার মানে এটা আপনি অবশ্যই কলামের ক্ষেত্রে এই কংক্রিটের হেসটাই ইউজ করতে হবে। তখন আমি
যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপ আছে, আমি খালি ক্লিক করলাম, সিলেক্টেড ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার শো করতেছে না। কারণ কি, এটা কি প্রপার স্কেলে নাই। সেক্ষেত্রে এই যে এখানে দেখেন আপনার স্কেল কত, 30 আছে, আপনি এক দিলেন, এক দিলেও কি মানে বেশি ইয়ে হয়ে যায়, বাসে না। তাহলে আপনি বাড়ায় দেন, 100 দেন। আমার কন্ট্রোল জেড দিলাম। আপনি কি মানে এখান থেকে স্কেলটা দেখ, স্কেল আপনি যখন এ করবেন, একের মধ্যে আসে, একে দিলেই আসে। হয়তো এটা সলিড ইয়ে হয়ে গেছিল, সরি সরি, আমার তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল বিদায় আমার কি এই জিনিসটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে কি আমার হ্যাচ করবো, এইচ ইন্টার, এইচ ইন্টারে এয়ার কংক্রিট, কংক্রিট দেওয়ার পরে আমি কি এটা ব্লকে আছে, তো আমি এটা কি করবো, ব্লকের ব্লকেরটা আমি কি ব্লকের ভিতরে গেলাম, এইচ ইন্টার দিলাম, দেওয়ার পরে কি আমি এখান থেকে এয়ার কংক্রিট নেই, এয়ার কংক্রিট নিলাম, এটা একশো আছে, এটা আপনি একবারই ফিক্স করে নেন, এক দিনের। এখান থেকে আপনি কালারটাও কি রেড করে দিবেন, কালার রেডও নিতে পারেন অথবা এই অ্যাশ কালারও নিতে পারেন। আমি রেড নিলাম, এটা যেহেতু রেক্টেঙ্গুলার আছে, এই কারণে আমি কি এটা সিলেক্ট করে মানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমার কি হ্যাশ বসে গেছে, হ্যাশ বসে গেছে। তখন আমার মানে ব্লকের ভিতরে ছিল, সেক্ষেত্রে আপনার শো করছিল না। এবং এটা যদি আমি কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন আমি রেড দিলাম, এই যে দেখেন আমার রেড আঙ্গিকে হ্যাশ হয়ে গেছে। এটা কি আমার কংক্রিটের হ্যাশ কি কলামের ক্ষেত্রে লাগে। এটা গেল। এখন আমি ব্লকটা আমি কিভাবে, এই যে এডিট ব্লক আমি ক্লিক করলাম, এই পাশে কি আমার এই যে টিক মার্ক আছে এডিট ব্লকের ক্ষেত্রে, এই যে ব্লক ক্লোজ এডিটর, মানে এটার মধ্যে আমি ক্লিক করলাম, ইয়েস দিব। যদি আমি ইয়েস মানে সেভ না দিই তাহলে আমি যা করছি এটা থাকবে না। যদি ডিসকার্ড দা চেঞ্জ এটার মধ্যে ক্লিক করি তাহলে কি আমার আগে যা আছে তাই থাকবো, কিন্তু নতুন যে আমি হ্যাশ দিছি এটা থাকবে না। যেটা আমি হ্যাশটা রাখবো সেক্ষেত্রে কি আমি সেভ দিব। তার মানে এই যে দেখেন আমার সেভ হয়ে গেছে। এখন আমি যখন মানে ওয়ালে হ্যাশ বসাই, মতো ওয়ালে কোন ধরনের হ্যাশ থাকে, যেমন এইচ ইন্টার, ওয়ালে আমরা যখন ওয়ালে কিন্তু আপনি যদি মানে কংক্রিটের হেল্প দেন, সেক্ষেত্রে আপনার মানে এই আপনার যে ইঞ্জিনিয়ার সেক্টরে আছেন ওইটার ভ্যালু থাকবে না। কারণ আপনি যদি কোনটার ক্ষেত্রে কোন ফেস মানে ইউজ করলে এটার সাথে মানানসই এই জিনিসটা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে দেখা যাচ্ছে অনেক কথার সম্মুখীন হতে হবে। তো আমরা কি এই যে যখন আমরা এই ওয়ালের হেজটা দেই, সেক্ষেত্রে এই যে শুরুর দিকে AR S 131 এটা আমরা ইউজ করি। তখন কি আমার এটা যখন আমি দিব, এটা যেহেতু আমার ওয়াল আছে, ওয়ালটা আমি সিলেক্ট অবজেক্ট নিলে কিন্তু আমি হবে না। এই যে আবার আপনাদের দেখাই, ওয়াল তো আমরা লাইন ড্র করছি, সেক্ষেত্রে আমি যদি এটা সিলেক্ট দিই দেখেন আমার ফেস কিন্তু নিতেছে না। তার মানে পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন, যে আমি যখন সিলেক্ট দিয়ে নিবো সেক্ষেত্রে আমার অবশ্যই কি রেক্টেঙ্গুলার বা পলিলাইন দ্বারা আবদ্ধ হইতে হবে। আর যদি আমি লাইন দ্বারা নেই তো সেক্ষেত্রে আমি কি সিলেক্ট দেয়া মাস্ট সিলেক্ট, পিক পয়েন্ট যেটা আছে ওইটা দিয়ে নিতে হবে। তার মানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অংশের মধ্যে আমি কি খালি পিক পয়েন্ট দেওয়ার পরে ক্লিক করলাম। এখন দেখেন আমার এই জিনিসটা কি সলিডের মধ্যে দেখা যাচ্ছে, মানে অনেক ছোট স্কেল আছে। তখন আমি কি স্কেলটা কি করবো, আমি মনে করেন যে 20 দিমু, 20 দিয়ে এন্টার দিমু, দেখেন এই যে বড় দেখাচ্ছে। আমি এটাই আমার কি অ্যাডজাস্ট হইলো। আপনি যদি চান না এটা 20-এর জায়গায় 30 দিব, তা আপনার রুচি, আরো বড় দেখাবে, এন্টার দিলাম। এই যে দেখেন এটা কি আমার ফেস, ফেসটা কি ওয়ালের লেয়ারে আছে, তা আমি ওয়ালের লেয়ারটা কি চেঞ্জ করে দিব কি ফেসের লেয়ার, ফেসের লেয়ার দিয়ে দিলাম। তো এরকম ভাবে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই ব্রিকের ফেসটা এরকম ভাবে কাটা কাটা দেখা যাচ্ছে। তার মানে কি আপনি যখন হেজ ইউজ করবেন ওয়ালে, ওয়ালে এক ধরনের হেজ, আর যখন আপনি কংক্রিটের হেজ ইউজ করবেন কংক্রিটের হেজটা কি না আপনার কলামে থাকতে হবে।
এরকম ভাবে আপনি যখন ড্রয়িং উপস্থাপন করবেন, তার আগে এই প্রত্যেকটা অংশের মধ্যে আপনি কসমেটিক সার্জারি করতে করতে যা লাগে আপনি আপনার মনের মতো এরকম ভাবে হ্যাচ ইউজ করে নিলেন। তো হ্যাচ ইউজ করার পরে আপনার কি রেডি হলো, এরকম ভাবে আপনার কি একটা প্রেজেন্টেশন, মানে আপনি উপস্থাপন করার মতো একটা ড্রয়িং আপনার প্রস্তুত হইলো। তখন আপনি করবেন কি, এই ড্রয়িংটা আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে কি ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন যে আপনি কি সুযোগ সুবিধা দিলেন। তখন আপনি যখন উপস্থাপন করবেন, তখন কি আপনার মানে ড্রয়িং এর কিছু উপস্থাপনের মাধ্যমে আপনার ড্রয়িংটা মানে গুণগত মান অনেক অংশে বেড়ে যাবে। তখন কি ক্লায়েন্ট আকৃষ্ট হয়ে যদি বলে যে না, আপনি যা করছেন এটা ওকে, আর কোনো চেঞ্জ লাগবে না, তাইলে আপনি কি ওয়ার্কিং এর দিকে মুভ করবেন। মানে তখন কি আপনি লক করে নেবেন যে প্ল্যানে কি আর কোনো চেঞ্জ লাগবে কিনা। যদি ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন আসে যে না, যে প্ল্যান করছেন এটা কি ওকে, আর কোনো পরিবর্তন লাগবে না, সেক্ষেত্রে আপনি স্ট্রাকচারের জন্য বাকি কাজগুলো করার জন্য আপনি মানে ফিক্স করে নিলেন। নেওয়ার পরে আপনি কি ওয়ার্কিং শুরু করবেন। আর যদি দেখা যাচ্ছে আপনি উপস্থাপনের পরে আরো ক্লায়েন্টে কিছু চেঞ্জ দেয়, মানে এটা বাধ্যতামূলক চেঞ্জ আসবেই, কাজের অংশই মানে চেঞ্জ, পরিবর্তন করতেই হবে। তবে কিছু কিছু পরিবর্তন আছে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু আপনি যদি কাজ ওয়ার্কিং শুরু করে দিলেন, দেওয়ার পরে যদি আবার চেঞ্জ হয় আপনার কিন্তু আবার টোটাল শুরু থেকে পরিবর্তন করতে হবে। এই কারণে আপনি যখন প্রেজেন্টেশন করবেন সেক্ষেত্রে আপনি প্ল্যান যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের মন মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্কিং এ যাওয়ার দরকার নেই, ততক্ষণ পর্যন্ত কি আপনি প্ল্যান নিয়ে কাজ করবেন। তখন আপনি যখন ক্লায়েন্টে যদি বলে যে না আমার এই রুমটা কি 12 ফিটের জায়গায় 13 ফিট দিলে ভালো হইব, আমার 13 ফিট লাগবে, অথবা দেখা যাচ্ছে বলতেছে যে না, এই আমার তো 2টা বাথরুম কমন দরকার নাই, আমার একটা বাথরুম কি করেন মানে এই এই রুমের সাথে অ্যাটাচ করে দেন। এরকম অনেক কিছু মানে অবজারভেশন দিবে, দিলে যেভাবে বলে সেগুলো নোট করে আপনি কি আবার মানে এগুলো কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে কি আবার এরকম ভাবে হ্যাশ ইউজ করে মানে প্রপার ভাবে মানে আপনি আবার রেডি করবেন। রেডি করে আবার ক্লায়েন্টের কাছে উপস্থাপন করবেন। করার পরে ক্লায়েন্ট যদি বলে ওকে, মানে ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের দ্বারা লক করে যে না, যে প্ল্যান করছেন এটাই ওকে, ওইটা নিয়ে আপনারা কাজ শুরু করেন। তখন আপনি 3D থেকে নিয়ে ওয়ার্কিং থেকে নিয়ে স্টার্ট করে দেবেন। ধরেন আমরা এই 2টা প্রোগ্রাম কি আমার, যেহেতু প্রেজেন্টেশন আঙ্গিকে আমার ফেস ইউজ করা, এই আবার দেখা যাচ্ছে ফার্নিচার ইউজ করা, এই জিনিসগুলো তো আপনাদের ইনশাল্লাহ মানে দেখালাম এই ক্লাসে। তো আমাদের মানে আমরা ধরে নিলাম যে আমাদের যেহেতু এই 2টা প্রোগ্রাম কি আমাদের ফিক্স, এই আঙ্গিকে কি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে শেখানোর উদ্দেশ্যে এই 2টা প্ল্যান করছি। এগুলো হ্যাশ ইউজ করা বাকি আছে, তা আমি আপনাদের প্রসেস দেখাই দিলাম যে কিভাবে হ্যাশ ইউজ করে আর ফার্নিচার গুলো কোন সেট আপে বসাই। তো, আহ, যেহেতু মানে আপনাদের যদি কিছু সিকুয়েন্স জানেন, তো এই আঙ্গিকে কি আপনারা মানে যেমন আমি এই ওয়ালে কিভাবে হ্যাশ বসাইছি, তো এই ওয়ালে হ্যাশ বসানোর যে সিস্টেম আপনি এই ওয়ালেও কি একই সিস্টেম। এখন আপনি আরেকটা জিনিস দেখায় রাখি, আপনি কি এই টোটালটা জুড়ে কি হ্যাশ ইউজ করবেন, যেহেতু এই যে আমার এই টোটালটা জুড়ে হ্যাশ আছে। এখন আমি আপনাদের বলছিলাম কি একটা সেটা যে আমরা পিক পয়েন্ট দিয়ে যদি নেই তাহলে কি আমাদের দেরি হয়, আর সিলেক্ট অবজেক্ট দিয়ে নিলে কি আমাদের খুব দ্রুত হয়। যেমন আমি পিক পয়েন্ট দিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন লোডিং নিচ্ছে ফাঁকা অংশের মধ্যে অনেক লোডিং নিচ্ছে। তার মানে কি অনেক সময় হ্যাং করে, এরকম লোডিং নিতে নিতে, বা অনেক সময় দেখা যাচ্ছে পয়েন্ট যদি মিসিং থাকে, একটা পয়েন্ট একটা থাকে, তখন টোটালটা জুড়ে কি আপনার ফেস নিয়ে নেই। আমি স্কিপ দিলাম, স্কিপ দিয়ে আমি সেক্ষেত্রে আমি করবো কি, শর্টকাট আমার থেকে জানা আছে যে আমি পলিলাইন নিলে অল্পতেই মানে কি আমি হ্যাশ বসাই দিতে পারি। তো আমি এরকম ভাবে একটু সময় লাগলেও কি আমি পলিলাইনটা করবো। আমার যে এরিয়ার ভিতরে আমার হ্যাশটা দরকারি টোটাল পয়েন্ট যেটা আমি এরকম ভাবে পলিলাইন ডকুমেন্ট, মানে আপনার কাজের সুবিধার জন্য যত শর্টকাট আছে আপনি কাজ করতে করতে আপনি নিজেই মনে করেন যে এগুলোর বস হয়ে যাবেন। মানে তখন আপনার নিজের মাথার থেকেই মানে অনেক কিছু আসবে যে না, এই কিভাবে করলে
শর্টকাটে করা যাবে, আবার কি কোন সিস্টেমে করলে যে দেখা যাচ্ছে মানে সুন্দর হবে। প্রসেস একই, আপনি খালি মানে অ্যাপ্লাই করার সিস্টেম আপনি যেভাবে খুঁজে নেন, এইরকম ভাবে প্রত্যেকটা পয়েন্ট ধীরে ধীরে যে অ- অংশের ভিতরে আমি মানে ফেস বসাইবো, এইরকম প্রত্যেকটা অংশ আমি ধরে ধরে পলিলাইন করবো। কিন্তু খেয়াল রাখবেন আপনার মানে যে অংশের মধ্যে ভিন্ন হ্যাচ আছে ওইটার ভিতরে যাওয়ার দরকার নাই, এটার আউট প্লাস দিয়ে আমি এটা ইয়ে করে লাস্টে কি সি দিলাম, আমার কি পলিলাইন ড্র করা হয়েছে। এখন আমি যদি এই সিনটা দিই, এই সিনটা দিলাম, দেওয়ার পরে কি আমি সিলেক্ট ক্লিক করলাম, আমি খালি পলিলাইনটা ক্লিক করলাম, দেখেন আমার টোটালটা যেটা এক ক্লিকে হ্যাচ হয়ে গেছে। আর আমি এটা তো ফুলিট করবো, এটার সাথে কি আমি এরকম ভাবে ম্যাচ করে দিলাম। তো এটাও আমার কি সেম প্রবলেম, আমার লেখাগুলো কি শো করতেছে না, ফার্নিচার গুলো শো করতেছে না। কারণ আমি দুইটা দিকে কি ফার্নিচার গুলো ক্লিক করবো, আবার এই যে স্টেয়ারের ক্ষেত্রে কি স্টেয়ারের লেয়ার গুলো ধীরে ধীরে ক্লিক করবো। তো এটা তো বিভিন্ন লেয়ারে আছে, তো সেক্ষেত্রে আমি কি শুধু এই হ্যাশের লেয়ারটা হ্যাশটারে ক্লিক করলাম, ওটাকে আমি রাইট মাউস ক্লিক করে অর্ডার থেকে বেঁকে দিয়ে দিলাম হ্যাশটারে, এখানে আমার বেঁকে চলে গেল। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সিস্টেমে কোন টেকনিকে গেলে আপনার কাজগুলো দ্রুত হইব। আপনি এরকম ভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ মানে আপনার নিজের স্কিলকে ডেভেলপ করবেন। তো আমাদের কি কোর প্ল্যান দুইটা ইনশাল্লাহ ধরে নিলাম কমপ্লিট, মানে আমাদের কোর প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জ নাই। মানে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করার পরে আমাদের বললো যে না আমাদের আর কোনো চেঞ্জ নাই, মানে আপনারা কাজ করেন। সেক্ষেত্রে আমরা করবো কি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ওয়ার্কিং এ কি করা লাগে, আমরা প্রেজেন্টেশন ড্রয়িং কিভাবে করে বা কিভাবে উপস্থাপন করার জন্য রেডি করে, এগুলো ইনশাল্লাহ আমরা শিখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখবো ওয়ার্কিং এর জন্য মানে কি কি করা লাগে, ওয়ার্কিংটা আমরা মানে ধাপে ধাপে এখন থেকে ওয়ার্কিং গুলো ইনশাল্লাহ আগায় যাবো। তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।